হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে কিউএনএ ভিডিওটা বানাইতে যাইতেছি, যেখানে আমি আশা করছিলাম যে 3000 সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল, অ্যাটলিস্ট আমি 20-25টার মতো কমেন্ট পাবোই। 1% ধরছি, আসলে আমি 1% কিন্তু আমার অডিয়েন্সরা বুঝাই দিছে नमक स्वाद अनुसार और सपने औकात अनुसार। যে আমি মাত্র 10টা কমেন্ট পাইছি। তো এগুলারই আসলে আনসার করব। যাই হোক, যারা কোয়েশ্চেন করছে তাদেরই আনসার করব। 10টার মধ্যে আবার 2টা আমারই আনসার। আচ্ছা, যাই হোক, আটটা কোয়েশ্চেন আসছে, আটটারই আনসার করব। তার উপর হচ্ছে আরো কিছু কোয়েশ্চেন আসছে যেগুলো হচ্ছে আমার ইনবক্সে আসে, তো সেইগুলো রিলেটেডও আমি আনসার করব। তো ভিডিওটার সাথে থাকেন, আমি মনে করি যে এখান থেকে আপনি বেশ কিছু ইনফরমেশন পাবেন যেগুলো আপনার বিদেশে পড়াশোনার ক্ষেত্রে হেল্প করবে। প্রথমে যে কোয়েশ্চেনটা হইতেছে সেটা হচ্ছে স্পাই ফ্রম 18। তার কোয়েশ্চেন হচ্ছে ফিনল্যান্ডে কোনো কাজে কম খরচে আসা যায়, লাইক ভোকেশনাল নার্সিং ডিপ্লোমা। আচ্ছা, এখন কথা হইতেছে ভাই, ফিনল্যান্ডে আসলে জব নিয়ে আসাটা অনেক টাফ। যেটা বললেন কোনো কাজে কম খরচে আসা যায় কিনা, সেটা হইতেছে কম খরচে কাজে আসা কাইন্ড অফ ইম্পসিবল। তারপরে হচ্ছে যে ভোকেশনাল নার্সিং এর কথা বলছেন, সেটা হইতেছে একটা আলাদা বিষয়। সেটা হচ্ছে ভোকেশনাল কোর্সে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা বিষয়ে নিয়ে আসলে মেইন কোয়েশ্চেন। তো ভোকেশনাল নার্সিং এ আসলে আপনার শুধু লিভিং কস্ট দেখাইতে হবে, সেটা নিয়েও আসতে হবে না বাংলাদেশ থেকে, কিন্তু আপনি এখানে এসে জব যখন ম্যানেজ করবেন তখন আপনার লিভিং কস্টের প্রয়োজন পড়বে না। আপনি নিজের লিভিং কস্ট নিজে উঠাতে পারবেন, পড়াশোনা তো ফ্রি থাকতেছে। ভাইয়া, ফিনল্যান্ডে যদি কোনো বেডিরে ভাল লাগে অ্যান্ড দেন যদি বিয়ে করি, তাহলে কি ফিনল্যান্ডের সিটি সেফ? जा पूछ के आ। ভাই, প্রথম কথা হইতেছে মুগ্ধ যে ফিনল্যান্ডের বেডিরে ভালো লাগলে আপনি বিয়ে করতে পারবেন, কিন্তু সিটিজেন পাবেন না যতদিন পর্যন্ত আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ না শিখেন। আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া যাবেন ফ্যামিলি টাইসের উপর বেসিস করে, কিন্তু আপনি সিটিজেন পাবেন না। আর পার্মানেন্ট রেসিডেন্ট কাইন্ড অফ আপনার সিটিজেন, বাট অলমোস্ট সিটিজেন বলা যায়ও না। আর আরেক কথা, এই বেডিরে বিয়ে করতে হইলে আপনার হয়তো মিডল এজের মহিলাকে বিয়ে করতে হবে, আর যদি কম এজের মহিলা চান তাহলে আপনার ওইরকম কোয়ালিটি থাকতে হবে যে আপনি অনেক ভালো পড়াশোনায় অথবা আপনার ফিউচার পসিবিলিটি অনেক ভালো, সেই ক্ষেত্রে হয়তো আপনি পাইতে পারেন। এছাড়া আমার মনে হয় না পাওয়া এতটা সোজা। যাই হোক, পরের কোশ্চেন হতেছে জাকিয়া জান্নাত, যে আপনার সাথে কথা বলতে চাই, নার্সিং স্কুলের বিষয়ে জানতে চাচ্ছি, প্লিজ রেসপন্স। আচ্ছা, কথা বলার জন্য আমার ইউটিউবের অ্যাবাউট সেকশনটাতে আপনি চেক করতে পারেন। ইউটিউবের অ্যাবাউট সেকশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে কোশ্চেন করতে পারেন। সেখানে কোশ্চেন করলে আমি মোটামুটি সবারই রেসপন্স করে থাকি। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস, যে কেউ আমাকে এই কথাটা বললেন না যে কল করতে চাইবে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাই। এটা আসলে খুব পার্সোনাল একটা বিষয়। আমি চাই না যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানুষের কাছে খুব পাবলিকালি যাক বা ওইভাবে আমি কারোর সাথে কলে আসি। বাট আপনি কোয়েশ্চেন করেন চ্যাটের মাধ্যমে, আমি চ্যাটে আপনার সর্বোচ্চ চেষ্টা করবো যে যতটুকু আপনাকে বোঝায় বলা যায় আমি বলবো, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তারপরের কোয়েশ্চেন হচ্ছে সাগর আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ রহমতে সুস্থ আছেন? আচ্ছা ভাইয়া, আমারও বিশাল বড় একটা লেটার দেওয়া পাঠাইছে। এখান থেকে মেইন বিষয় হইতেছে সে আইটি রিলেটেড কোন একটা সাবজেক্টে ডিপ্লোমা কোর্সে আসতে চাইতেছে, তো সেই ক্ষেত্রে সে এসএসসির পরে অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এই বিষয়টাই আসলে মেইন বিষয় জানতে চাইতেছে। সেটা প্রথম কথা হচ্ছে এসএসসির পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিছু কিছু কোর্সের মধ্যে হয়তো আপনার এইচএসসি এর রিকোয়ারমেন্ট থাকে, আর আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে। সেটা যে ধরনের ইউনিভার্সিটিতে বা স্কুলে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ধরনের স্কুলের সাথে এটা রিকোয়ারমেন্টের আপনার ম্যাচ থাকবে। তো আমি মূলত এখন দুইটার নাম বলবো, একটা হচ্ছে ওমনিয়া আর একটা হচ্ছে হেলসিঙ্কি বিজনেস কলেজ, যেটার মধ্যে দুইটা আইটি রিলেটেড প্রোগ্রাম হচ্ছে। একটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার আর একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওমনিয়ারটা। তো এই দুইটা কোর্স আছে, একটার জন্য আপনার আইএলটিএস ম্যান্ডেটরি, আর একটার জন্য হইতেছে আপনার আইএলটিএস ম্যান্ডেটরি না, বাট আপনার হয়তো অন্য একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে, হয়তো টোফেল লাগে অথবা পিটিই লাগে, এই টাইপের কিছু একটা। আমার রিকোয়ারমেন্ট সঠিক খেয়াল নেই, তো ওই ধরনের একটা রিকোয়ারমেন্ট আছে। বাট এগুলাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এসএসসির পরে, যদি আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার ঠিক থাকে। তারপরের কোশ্চেন হচ্ছে যে ভাই, ডেনমার্কে 50,000-এ কত টাকা ট্যাক্স দেওয়া লাগবে জানালে ভালো লাগতো। ভাই, ডেনমার্কের বিষয়ে আমি জানি না, ডেনমার্কের ট্যাক্স নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, কারণ আমি ফিনল্যান্ডে থাকি। ফিনল্যান্ডে 50,000 টাকায় অলমোস্ট আপনার প্রায় 25%-এর মতো ট্যাক্স হইতে পারে, অ্যারাউন্ড 25%। যেহেতু যদি এখন আমি চিন্তা করি আমার ইয়ারলি ইনকাম প্রায় 26-27 হাজার ইউরো, তো ওই ক্ষেত্রে আমার 7% ট্যাক্স, বাট এখানে 7% ট্যাক্সের সাথে আর কিছু এক্সট্রা কস্ট যায়, যেটা মিলায় আমার প্রায় 17% বা 14%-এর মতো শেষ হয়ে যায়, যেরকম হচ্ছে পেনশন, তারপর হচ্ছে এই হাবি জাবি কিছু জিনিসপাতি থাকে ওগুলো। যাই হোক, বাট আপনার ডেনমার্কে 50,000-এর ভালোই পরিমাণ ট্যাক্স হবে। অ্যাটলিস্ট ডেনমার্কও একটা হচ্ছে কি বলে ট্যাক্স হেল বলা যেতে পারে। ট্যাক্স হ্যাভেন কান্ট্রির নাম শুনছেন, ট্যাক্স হেলও বলা যেতে পারে, কারণ হইতেছে ডেনমার্কে প্রচুর পরিমাণ ট্যাক্স। আচ্ছা, সাদিয়া আফরোজের আর একটা কোয়েশ্চেন হচ্ছে, সে দেখছে যে স্টাডি ক্যাপ কিভাবে পরিচালনা। প্রথম কথা হইতেছে যে
ফিনল্যান্ডে স্টাডি গ্যাপে তেমন একটা সমস্যা করে না। মোটিভেশন লেটারও যে সব ইউনিভার্সিটিতে লাগেও এমনও না। আপনি চাইলে মোটিভেশন লেটার ছাড়া আপনার যেসব জিনিস ছিল ওগুলা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন, বাট মোটিভেশন লেটার যদি আপনি দেন সেটা আলাদা বিষয়, আপনি দিতে পারেন। আর মোটিভেশন লেটারের মধ্যে আপনার অবশ্যই গ্যাপের বিষয় যেটা উল্লেখ করতে পারেন যে আপনি এতদিন কি করছেন। আপনি 7 বছর আগে পড়াশোনা শেষ করছেন, এরপরে হয়তো আপনি জব করছেন বা বিজনেস করছেন, অথবা আপনি যদি ফ্যামিলি নিয়ে বিজি থাকেন, আপনি যদি যেমন হচ্ছে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে সে হয়তো বাচ্চা কাচ্চা হওয়ার পরে ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখে, তাই সে ওইটাও লেখা দিতে পারে যে আমি এইভাবে এরকম ছিলাম। হয়তো একটা দেখাতে পারেন যে আমি 1 বছর ওই জায়গায় একটু জব করছি, এরপর আমি ফ্যামিলি নিয়ে বিজি হয়ে গেছি, আমার বাচ্চা হয়েছে, আমি তার টেক কেয়ারের প্রতি একটু বেশি মনোযোগী ছিলাম, এখন আমি আবার আমার ফিউচার নিয়ে চিন্তা করতেছি, আমার ফিউচার গ্রোয়িং এর জন্য আমি আবার পড়াশোনা কন্টিনিউ করতে চাই। তো ওইটা হিসাবে আপনি লিখতে পারেন। আর সবশেষে মাহফুজুল ভাই আমাকে কমেন্ট করছে সে ভাই এলন মাস্ক হইতে পারবো কি। मैं नहीं बताऊंगा। প্রথম কথা হইতেছে ভাই ফিনল্যান্ডে থেকে এলন মাস্ক হওয়া কি আসলে সম্ভব? 55% ট্যাক্স, 55% আমাদের ফার্স্টে ইউএসএ মুভ করতে হবে। কখনো যদি এলন মাস্ক হওয়ার চিন্তা হয় আমাদের আগে মুভ করি, তারপর হয়তো চিন্তা ভাবনা করা যাবে। আচ্ছা, এর বাইরে এখন আমি এই হচ্ছে আমাদের মূলত যে পোস্টের মধ্যে যে কয়েকটা কমেন্ট আসছিল সেগুলা। এখন বাইরে আরেকটা কোয়েশ্চেন হইতেছে যে আমার কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেন যে কোন এজেন্সির মাধ্যমে গেছেন বা কোন এজেন্সিকে আপনি সাজেস্ট করেন। প্রথম কথা হইতেছে আমি কোনো এজেন্সির কথাই বলি না, কারণ হইতেছে এজেন্সির মধ্যে এখানে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে যে এজেন্সিতে অনেক সময় কাজ করলে দেখা যায় কি কেউ কেউ কাজ করায় কাজ পাচ্ছে, আবার কেউ কেউ কাজ করায় কাজ পাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে কারা কাজ পাচ্ছে না, যারা হইতেছে তাদের নিজস্ব একবারেই নলেজ নাই যে কিভাবে কাজ করে, তারা কি কি করতে হয়, কি কি প্রসিডিওর আপনার কাজগুলো আগায়, এগুলো যদি আপনার জানা না থাকে আপনাকে যে কোনো এজেন্সি আপনার সাথে একটা বিশ্বাসঘাতকতা করতে পারে। তো সব যে করবে তাও না, আবার সবাই যে ভালো হবে তাও না। তো আমি কখনো কোনো এজেন্সি প্রমোট করি না, যদি কখনো ফিউচারে কইরাও থাকি, যদি আমি স্পন্সর হয় আর কি, যদি আমি কখনো তাদের প্রমোট করে থাকি, তারপরেও এখানে একটা বিষয় হইতেছে আপনি নিজে ভালো করে জানবেন দেশটাতে আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কি করতে হয়, তারপর হয়তো আপনি নিজে এতটা কনফিডেন্ট না হইলে এজেন্সির থ্রুতে যাবেন। যেমন আপনি জানেন যে এই প্রসিডিওরটা আমার ফার্স্ট স্টেপ হবে এটা, আমার সেকেন্ড স্টেপ হবে এটা, আমার থার্ড স্টেপ হবে এটা, আমার ফোর্থ স্টেপ হবে এটা। তো এগুলো যদি আপনার জানা থাকে, আপনি যখন এজেন্সিতে যাবেন তখন সে আপনাকে বলতে পারবে না যে আপনার এই কাজই এখনো করিনি। তখন আপনি বলতে পারবেন যে আপনার তো ফার্স্টে এই কাজ করার কথা, আপনি ওইটা করছেন, ওইটা যদি কইরা থাকেন আমাকে একটা ডকুমেন্ট দেখান যে আমার ওইখান থেকে কোনো একটা ফিডব্যাক আসছে, তাহলে আপনি ওদেরকে কোয়েশ্চেন করতে পারবেন। তো মেন কথাই হইতেছে আপনি যেখানে যান না কেন আপনি যে কোনো এজেন্সিতে যাইতে পারেন, তাদের রিভিউটা চেক করে নেবেন। রিভিউ সবার সবসময় যে ভালো হয় ওইটাও না, বা সবার যে সবসময় খারাপ হয় ওইটাও না। দেখবেন একটা মিক্স রিভিউ থাকে বেশিরভাগ এজেন্সি নিয়ে। তো মিক্স রিভিউ থাকলে আপনি যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনি নিজে জানেন ফার্স্ট স্টেপের পরে যখন আপনি দেখবেন যে আপনার প্রসিডিউর আগাচ্ছে না, তখন আপনি তাকে আস্ক করতে পারবেন যে আমার ফার্স্ট স্টেপের ফিডব্যাক আমি এখনো পাইনি কেন। তো এই হচ্ছে বিষয়। আরেকটা কোয়েশ্চেন হইতেছে যে আমি জব রিলেটেড ভিডিও বানাই কিনা। প্রথম কথা হচ্ছে যে আমি জব রিলেটেড ভিডিও আসলে বানাই না, কারণ হচ্ছে জব রিলেটেড ভিডিওতে অনেক স্ক্যাম থাকে। এখানে ইজিলি যদি আমি বলি যে আমি বাংলাদেশ থেকে মানুষ আনতে চাই, আনতে পারবো। তারপর হচ্ছে তাদেরকে আল্লাহ খোদার রাস্তায় আমার ছেড়ে দিতে হবে। প্রথম কথা হইতেছে কারণ আমার এখানে যেভাবে কাজ করে আর কি বিষয়গুলো, আমার হয়তো কোনো একটা সাউথ এশিয়ান রেস্টুরেন্ট বা যে কোনো একটা জব কোম্পানির সাথে এগ্রিমেন্টে যাব যে আপনি এই এত টাকা নিয়ে আসতেছি, এই টাকাটা আপনার সাথে আমি শেয়ার করবো। তারপর আপনারা ওইখান থেকে আনার পরে কি হবে জানেন, আপনি যখন আসবেন তখন তো আপনার প্রথম পারমিটটা হবে 1 বছরের। তো ওরা আপনাকে আনার পরে জব দিবে না, আপনার তখন ওইরকম সিচুয়েশনে ছাইড়া দিবে যে তুমি এই ক্লিনিং ক্যাটাগরিতে আসছো, ক্লিনিং ক্যাটাগরিতে আসার পর এখন তুমি তোমার ক্লিনিং জব তুমি কিভাবে ম্যানেজ করবে এটা তোমার বিষয়, আমাকে এইসব বিষয়ে আর কিছু বলো না। তখন আপনাকে কি হলো, আপনাকে 30 লাখ টাকা 25 লাখ টাকা খরচ করে ওই দেশের থেকে এই দেশে আসলে। আর ফিনল্যান্ডের জব মার্কেট তো আলহামদুলিল্লাহ বলার মতো না। এই জব মার্কেটে এসে আপনি যখন এতগুলো টাকা লাগাই আসবেন, তারপর আপনি লিভিং কষ্ট আপনি তুলতে পারতেছেন, আপনি এত বাজে একটা সিচুয়েশনে পড়ে যাবেন, তখন হচ্ছে আপনি ব্লেম করবেন। যার কারণে জবের যে বিষয়টা, আপনি যদি হাইলি স্কিল কোনো কাজে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ফিনিশ কোম্পানির আন্ডারে আসতে পারেন সরাসরি। সেগুলো হচ্ছে এক্সেপশনাল। আপনি ভালো হয়তো প্রোগ্রামিং পারেন, আপনি সফটওয়্যার ডেভেলপার, আপনি হয়তো নার্সিং এ করতেছেন বাংলাদেশে থেকেই, ওই টাইপের যে জবগুলো ওগুলো আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করে হয়তো আসতে পারেন। বিভিন্ন যে ধরনের হসপিটালগুলো থাকে ওই হসপিটালগুলোতে আপনি যদি তাদের জব সেক্টরের যে সার্কুলারগুলো থাকে ওইখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করে যদি আসতে পারেন, ওইটা আলাদা হিসাব। বাট আপনি যদি, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে হয়, যে আমি ওয়েটার হিসেবে আসতে চাইতেছি, আমি রেস্টুরেন্টের শেফ হিসেবে আসতে চাইতেছি, এই ধরনের যে আসার ইচ্ছাটা থাকে সেটা অনেক বেশি রিস্কি। তখন আপনাকে আনবে, আনার পর আপনাকে আল্লাহ খোদার নামে ছেড়ে দিবে। আর তখন আপনি হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে বেড়াবেন যে জব নাই, থাকতে পারতেছি না, খাইতে পারতেছি না, এই সেই। তো সিচুয়েশন বুঝুন, বুঝা পরে আপনি জবে আসবেন কি আসবেন না। যদি কেউ জব দেয় তাহলে অবশ্যই তার সাথে এই জিনিসটা ক্লিয়ার করেন যে আমি আসার পরে কি আবার আল্লাহ খোদার নামে আমাকে ছেড়ে দেওয়া হবে কিনা। যদি না ছাড়ে তাহলে ওই জবের সাথে আপনি আসতে পারেন। আর এছাড়া আপনার যদি অন্যরকম বলে যে আপনি আসার পরে ছেড়ে দিব আপনারা, আপনি 1 বছরের মধ্যে ম্যানেজ করে ফেলবেন, কোনো বিষয় না, এইসব ফাঁদে পা দিয়েন না। তো যাই হোক, ভিডিও এতটুকুই, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। আর কি বলবো, আসলে বলার কিছু নাই, হতাশ যে এত 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 বেশি কমেন্ট পাইছি।
ওকে, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। এখনকার মতো ভিডিও শেষ করতেছি এখানে। আল্লাহ হাফেজ।